ছাত্র জনতার আন্দোলনের মুখে গেল আগস্টে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে ভারতেই অবস্থান করছেন তিনি। দেশ ছেড়ে পালানোর পর তার বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ ও দুর্নীতির অভিযোগে অনেক মামলা ও বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। এমন অবস্থায় শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে তাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। এমনকি দিল্লিতে এ ব্যাপারে পাঠানো হয়েছে প্রয়োজনীয় কাগজপত্র। দেখুন, আমি মনে করি যে দুটো পাশাপাশি চলবে, কারণ এটা হলো একটা ইস্যু, কিন্তু আমাদের আরো অনেক স্বার্থের ইস্যু আছে বিপক্ষে। দ্য ডিপ্লোম্যাট বলছে, যদিও 2013 সালে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির অধীনে শেখ হাসিনার প্রত্যাবর্তন চাওয়ার অধিকার বাংলাদেশের রয়েছে, তারপরও এই চুক্তিতে ভূ রাজনৈতিক এবং কূটনৈতিক প্রভাবগুলো বেশ জটিলভাবেই রয়ে গেছে। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে রাজি হয়, তবে ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির চিঠি এবং আন্তর্জাতিক কূটনীতির কঠোর বাস্তবতা উভয়ের সাপেক্ষে এই প্রক্রিয়াটি বেশ কয়েকটি পদক্ষেপের মাধ্যমে হবে। 2013 সালে একটি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষর করে ভারত এবং বাংলাদেশ। পরে 2016 সালে চুক্তিটিতে সংশোধন করা হয়, যাতে দুই দেশের মধ্যে পলাতক বন্দী ও আসামিদের বিনিময় আরও সহজ এবং দ্রুত হয়। এই চুক্তিটি বেশ কিছু ভারতীয় পলাতক আসামি, বিশেষ করে উত্তর পূর্ব ভারতের বিদ্রোহী গোষ্ঠীর অন্তর্ভুক্ত আসামিদের বাংলাদেশে লুকিয়ে থাকা এবং বাইরে কাজ করার প্রেক্ষাপট তৈরি হয়েছিল। একই সময়ে বাংলাদেশ জামাতুল মুজাহিদিন বাংলাদেশের মতো সংগঠনগুলোর থেকেও সমস্যায় পড়েছিল। এই গোষ্ঠীটির সদস্যদের ভারতের পশ্চিমবঙ্গ এবং আসামের মতো রাজ্যে লুকিয়ে থাকতে দেখা গেছে। বন্দি বিনিময় চুক্তির কারণে 2015 সালে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম উলফার শীর্ষ নেতা অনুপ চেটিয়াকে সফলভাবে বাংলাদেশ থেকে ভারতে ফিরিয়ে নেয়ার সুযোগ পেয়েছিল নয়াদিল্লি। তারপর থেকে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষ আরও একজন পলাতক আসামিকে ভারতের কাছে হস্তান্তর করেছে। বেশ কয়েকটি সূত্র বলছে, ভারত এই চুক্তির মাধ্যমে অতীতে বাংলাদেশের পলাতক কয়েকজনকে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছিল। প্রাথমিক প্রশাসনিক পর্যালোচনা অনুকূলে থাকলেও বিষয়টি সেখানেই শেষ হবে না। প্রত্যর্পণের অনুরোধে পরবর্তীতে ভারতে বিচার বিভাগীয় পর্যালোচনা সাপেক্ষে হবে, যেখানে বিশেষ প্রত্যর্পণ আদালতের বৈধতা এবং যোগ্যতা যাচাই করবে। এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন, ভারত প্রত্যর্পণের বিচারিক পর্যালোচনাও করবে। এক্ষেত্রে আদালত যদি দেখে যে রাজনৈতিক মামলা হিসেবে বিশ্বাসযোগ্য কোনো হুমকি রয়েছে, তাহলে আদালত প্রত্যর্পণকে আটকাতে পারে। আবার ভারতের আদালত এবং নির্বাহী বিভাগ যদি হাসিনাকে শেষ পর্যন্ত বাংলাদেশে প্রত্যর্পণের পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে পরবর্তী পদক্ষেপটি হবে স্থানীয় পুলিশ বা কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মাধ্যমে। আর তা হচ্ছে উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা। তেমনটা হলে গ্রেপ্তারের পর শেখ হাসিনাকে একটি নিরাপদ স্থানে রাখা হবে এবং সেখান থেকেই তাকে বাংলাদেশে প্রত্যর্পণের ব্যবস্থা করা হবে। আইনে সাধারণত তাকে এই ধরনের আনুষ্ঠানিকতার জন্য আটকে থাকার অনুমতি দেবে। দ্য ডিপ্লোম্যাট বলছে, একবার আনুষ্ঠানিক অনুরোধ দায়ের করা হলে ভারতীয় কর্তৃপক্ষ প্রাথমিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় চুক্তির সকল বাধ্যবাধকতা পূরণ হয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা শুরু করার কথা। এই পর্যালোচনা প্রক্রিয়াটি নির্ধারণ করবে হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগগুলো উভয় দেশে ফৌজদারি অপরাধ হিসেবে আইনত স্বীকৃত কিনা। মূলত এই ধারণা দ্বৈত অপরাধ হিসেবে পরিচিত। ভারতীয় কর্তৃপক্ষকেও পরীক্ষা করাতে হবে হাসিনার বিরুদ্ধে আনা কোনো অভিযোগ রাজনৈতিক, সামরিক বা ধর্মীয় অপরাধের জন্য ছাড়ের মধ্যে পড়ে কিনা। আর এখান থেকেই হয়তো শেষ পর্যন্ত হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করার ভিত্তি খুঁজে নিতে পারে ভারত। জোহরা চৌধুরী সেতু, ৭১।